আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না, আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় সংলাপের আহ্বান। উচ্চ আদালতের হস্তক্ষেপের পরেও অগ্রগতি নেই বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ৫৬ মামলার। ধীর গতির কারণে জামিনে বের হয়ে যাচ্ছে আসামিরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে সাবেক ব্যাংক কর্মকর্তার ৩২ থেকে ৫৭ বছরের কারাদণ্ড। চুরির টাকা ফেরত পাওয়া সহজ হবে বলছেন অর্থনীতিবিদরা। এবং চালের দাম নিয়ে সরকার ও ব্যবসায়ীদের উত্তপ্ত বাক্য বিনিময়। যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানোই বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অসন্তোষ। গুদামে চাল সংকট নেই দাবি মিল মালিকদের। এর আগে বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলীয় প্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা জানানো শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতির পিতার আদর্শ ধারণ করে মানুষের জন্য কাজ করবে আওয়ামী লীগ। ১৯৭১-এর ২৫শে মার্চ অপারেশন সার্চ লাইটের পরপরই ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি থেকেই গ্রেপ্তার করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নির্বিচারে স্বাধীনতার স্থপতিকে ২৯০ দিন বন্দী রাখা হয় পাকিস্তানের একটি কারাগারে। রক্তক্ষয়ী সংগ্রাম শেষে ৭২-এর ১০ জানুয়ারি স্বাধীন বাংলায় ফেরেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভোরে সূর্য ওঠার পরপরই স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান হিসেবে তিনি শ্রদ্ধা জানান জাতির পিতার প্রতি। দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়েও ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জাতির পিতার আদর্শচ্যুত হবে না দল, থাকবে মাটি ও মানুষের কাছে। বঙ্গবন্ধুর সততা আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে যাব। তিনি জানান, বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করা বিএনপি ঐক্যফ্রন্ট আজ জনগণের দ্বারাই প্রত্যাখ্যাত। বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি একথা যাদের নেতারা বলেন, তারা বঙ্গবন্ধুর প্রতি তাদের বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা আছে এটা আমরা মনে করি না। আর জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। এখন তারা কি আন্দোলন করবে, কি কর্মসূচি দেবে, এটা তাদের ব্যাপার। আমরা শুধু এটুকু বুঝি, তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। পরে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতার মহানায়কের প্রতি সম্মান জানাতে মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু ভবনের প্রাঙ্গণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজশাহীর কুমারপাড়া স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বরিশালের সদর রোডে আওয়ামী লীগের কার্যালয়ে সমবেত হন দলের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে ঝিনাইদহ শহর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
গাইবান্ধায় একটি র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে র্যালিটি শেষ হয়। এছাড়া শাহঘাটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। হিলি সিপি রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা পুরো বিশ্বকে অবাক করেছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় রাজনৈতিক সংকট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানান ডক্টর কামাল। বঙ্গবন্ধুকে পেয়ে যাওয়া, এটা না হলে তো স্বাধীনতাকে সুসংগত করা প্রায় অসম্ভব হতো। স্বাধীনতাকে সুসংগত করার পদ্ধতি হলো যে সারা পৃথিবীতে এটাকে স্বীকৃতি দেওয়া হয় কিনা। উনি যদি না আসতেন, আমার তো মনে হয় স্বীকৃতি ঝুলতে থাকো অনির্দিষ্টকালের জন্য। একদিকে বলছে আপনার জীবনের হুমকি, আপনার এটাকে একটু পিছপা হন। উনি হুমকি নিয়ে বলছে ঠিক আছে, আমার জীবন দিতে হলে দেবো, কিন্তু এই ব্যাপারে কোনো আপোষ নেই। 30শে ডিসেম্বর যেটা হয়েছে, এটা কি অবাধ নিরপেক্ষ নির্বাচন কেউ বলবে? সেই কারণে বলি যে সংকট সৃষ্টি না করে সবার সঙ্গে জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ। সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক কিভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার সংসদ গঠন করব। অন্য প্রসঙ্গ, উচ্চ আদালতের হস্তক্ষেপের পরেও অগ্রগতি নেই বেসিক ব্যাংকের 4,000 কোটি টাকা ঋণ কেলেঙ্কারির 56 মামলার। তদন্তে ধীরগতির কারণে জামিনে বের হয়ে যাচ্ছে আসামিরা। দুদক সচিব বলছেন, অপরাধের মূলে যাওয়ার কারণে এই সময় লাগছে। দুদক আইনজীবী বলছেন, জামিন ঠেকাতে আইনি লড়াই করছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। বেসিক ব্যাংক, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাংকটাকে লুট। রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের 4,000 কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় 56টি মামলা হয়। আসামি করা হয় 156 জনকে, কিন্তু 3 বছরেও একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি দুদক। এই সুযোগে জামিনে বের হয়ে যাচ্ছেন আসামিরা। তদন্তে গড়িমসির কারণে সবশেষ গত 18 মে 56 মামলার 8 তদন্ত কর্মকর্তাকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উচ্চ আদালত। 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। আদালতের বেঁধে দেওয়া সময়ও পার হয়েছে অনেক আগেই, তবুও তদন্ত ঝুলে আছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এবং তৎকালীন পরিচালনা পর্ষদকে আসামি করা না করা নিয়ে। দুদকের আইনজীবী বলছেন, তদন্তে ধীরগতির সুযোগে আসামিদের জামিনে বের হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন দুদক। ফিনান্সিয়াল ক্রাইম, অনেকগুলি ডকুমেন্ট থাকে, অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ব্যাংক ডকুমেন্টগুলো কম্পেয়ার করতে হয়, কম্পেয়ার করে স্টেটমেন্টের সঙ্গে মেলাতে হয়। এগুলো সময় তো লাগবেই। একটা মানুষ কতদিন কাস্টডিতে থাকবে? তুমি চার্জশিট দিতে পারছো না। আদালতের এই জিনিসগুলি মাথায় রেখে দুর্নীতি দমন কমিশন, আমার মনে হচ্ছে তদন্ত এখন শেষ পর্যায়ে, বেশি দিন লাগবে না। আর দুদক সচিব জানান, অপরাধের গভীরে যাওয়ার কারণে তদন্ত শেষ করতে সময় লাগছে। বড় অঙ্কের এই দুর্নীতির মামলা, সেহেতু এটা যে সময়টা আইনে আছে সেই সময়টা লাগছে। আমাদের যে অনুসন্ধানকারী তদন্তকারী কর্মকর্তা, ওনারা এটা গভীরে গেছেন, সেজন্য একটু সময় লাগছে। ঋণ কেলেঙ্কারির মতো অপরাধের আসামিরা ছাড়া পেলে ব্যাংকিং খাত আরও অপরাধ প্রবণ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রক্রিয়াতে যদি দীর্ঘসূত্রিতা থাকে, কেসগুলো যদি স্থগিত থাকে এবং ডিলে করার একটা প্রবণতা থাকে, তাহলে কিন্তু আরও বেশি নতুনদের এই ধরনের অপরাধ করা বা পুরাতন যারা আছে তাদের আরও বেশি অপরাধ প্রবণ হয়ে যাওয়া, ব্যাংকিং খাতকে আরও বেশি অপরাধ প্রবণ করে ফেলা, বা এই যে ঋণ কেলেঙ্কারির মতো ঘটনাগুলো আরও বেশি ঘটার আরও প্রবণতা তৈরি হবে। ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফেরাতে ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নির্দিষ্ট তারিখের মধ্যে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে এই ঘটনায় আরসিবিসির সাবেক ম্যানেজার
মায়া সান্তোস দেগুইতোকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ফিলিপিন্সের একটি আদালত। অর্থনীতিবিদরা বলছেন এর মাধ্যমে চুরি যাওয়া পুরো অর্থ ফেরত পাওয়ার পথ সহজ হয়েছে। 2016 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে গঠন করা হয় কয়েকটি কমিটি। সহযোগিতা নেওয়া হয় সিআইডি, এফবিআই সহ বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার। সে সময় হ্যাকিং এর মাধ্যমে চুরি হয় 10 কোটি 10 লাখ ডলার। এর মধ্যে 8 কোটি 10 লাখ ডলার ফিলিপিন্সে এবং বাকি 2 কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। এ ঘটনায় চূড়ান্ত পদক্ষেপ নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন পাওয়ায় ফেব্রুয়ারির মধ্যেই মামলা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন, তাই না? আমাদের এটা চলছে হলো জানুয়ারি চলছে, নিশ্চয় তার ফেব্রুয়ারির আগেই নিশ্চয় তারা এরকম একটা মামলা করবে এবং সেই ক্ষেত্রে তাদের সবকিছু প্রস্তুতি তাদের আছে। তার আগে সার্বিক তথ্য আমাকে বিএফআইও থেকে আমার জানা গেছে সমস্ত ক্ষেত্রেই তাদের প্রস্তুতি আছে, যে কোনো সময়ই তারা ওই ডেডলাইনের আগেই তারা একটা মামলা করে ফেলে। এদিকে অর্থ চুরি ঘটনায় জড়িত আরসিবিসি সাবেক ম্যানেজার মায়া দেগুইতোকে অভিযুক্ত করার প্রায় 2 বছর পর বৃহস্পতিবার ফিলিপিন্সের মাকাতি শহরের আঞ্চলিক আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 8টি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটি ধারায় 4 থেকে 7 বছর করে অর্থাৎ 32 থেকে 56 বছর কারাদণ্ড এবং 10 কোটি 90 লাখ ডলার জরিমানা করা হয়। অর্থনীতিবিদরা ফিলিপিন্সের আঞ্চলিক আদালতের রায়ের ঘটনাকে অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক মনে করলেও তারা বলছেন বাংলাদেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও আইনি জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিপিনে কিন্তু শাস্তি হয়ে গেছে, ফলে আমাদের যে আইন প্রয়োগের ব্যাপারে যে দীর্ঘসূত্রিতা, এক্ষেত্রে আমাদের সবসময়ই ব্যাখ্যাটা ছিল যে তদন্ত রিপোর্টটা এটা জনসমক্ষে আসা উচিত, এটাকে আইনের আওতায় নেওয়ার জন্য তাহলে কি পদক্ষেপ আসবে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারতাম। এখন আমরা সিআইডি রিপোর্ট আর বাংলাদেশ ব্যাংকের রিপোর্টের ভিতরে কিন্তু আমরা ঘোরাফেরা করে বেড়াচ্ছি। চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে 2 কোটি ও পরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ও 2 দেশের যৌথ তৎপরতায় বাংলাদেশে ফেরত আসে আরো 1 কোটি 45 লাখ ডলার। বাকি আছে 6 কোটি 65 লাখ ডলার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে চালের দাম বৃদ্ধি নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও মিল মালিকরা। বৃহস্পতিবার দুপুরে খাদ্য ভবনে মতবিনিময় সভায় খাদ্য ও বাণিজ্য মন্ত্রী চালের দাম নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন। চালের দাম কোথাও বাড়েনি দাবি করে চালকল মালিক সমিতি জানিয়েছে দেশের উত্তরাঞ্চল সহ কোনো মিলেই চাল সংকট নেই। যদিও সভার এক পর্যায়ে চালের দাম বাড়া নিয়ে হট্টগোলে জড়িয়ে পড়েন ঢাকা ও ঢাকার বাইরের ব্যবসায়ীরা। কোনো একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ তা বোঝার জন্য আন্তর্জাতিকভাবে দেখা হয় সে দেশ কতটা স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদনে। আপাত দৃষ্টিতে সরকারের আগের মেয়াদ বিবেচনায় নিলে চোখে পড়বে না ধান চালের সংকট। এরপরও রাজধানী সহ সারা দেশের বাজারে প্রায় প্রতি সপ্তাহেই কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ছে চালের দাম। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ সরকারি, তাই খাদ্য ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাখঢাক না রেখেই চালকল মালিকদের কাছে এর ব্যাখ্যা চান নতুন খাদ্যমন্ত্রী। দেশে কিন্তু বাম্পার ফলন হয়েছে, খাদ্য মজুদ ঠিক রয়েছে, আমার মনে কোনো জায়গায় ঘাটতি নেই। তাহলে আমাদের এই চাউলের দাম বৃদ্ধি কেন? এই মত বিনিময়ের জন্য আপনাদেরকে আহ্বান করা, যৌক্তিক কোনো কারণ আছে কি না সেটা আমাদের খতিয়ে দেখা দরকার। সবাই দেশের কোথাও চালের দাম বাড়েনি দাবি করে কৃষকদের ন্যায্য মূল্য প্রদানে সময় মতো চাল ক্রয়ে সরকারের প্রতি আহ্বান জানান মিল মালিকরা। যারা বলেন চালের দাম বেড়েছে তাদেরকে আমি অনুরোধ করতে চাই, কার কত চাল লাগবে? আমরা চাল বেচতে পারছি না, আমরা আমাদের ব্যবসা চালাতে পারছি না। গভর্নমেন্ট 6 লক্ষ মেট্রিক টন চাউল সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে, এই দামে আমরা 10 লক্ষ মেট্রিক টন চাউল সরকারকে দিতে আমরা এক্ষুনি দেবো। কোথাও চাউলের দাম বৃদ্ধি হয় নাই। বারবার সাবধান করেছিলাম যেন নিয়ন্ত্রিত আমদানিটা হয়। অত্যধিক আমদানি হলে সামনের মৌসুমে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। শোনা হয়নি আমাদের কথা। তবে সভার এক পর্যায়ে চালের দাম বেড়েছে কিনা তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন মিল মালিকদের দুটি সংগঠনের নেতারা। পরিস্থিতি বিচারে উৎপাদন বা সরবরাহে কোনো ঘাটতি না থাকার পরও চালের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। কোন রকম অসাধু উদ্দেশ্য যেন না থাকে, যেন আমরা ফেয়ার ভাবে বলতে পারি, যেন খাদ্যের অভাব নেই, চালের অভাব নেই, হঠাৎ করে দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই, এমনটা যেন না হয়। সভায় যে কোনো ধরনের সংকট এড়াতে সরকারি চাল মজুদের পরিমাণ 50 লক্ষ টন করার পাশাপাশি মিলের সঙ্গে আড়তের দামের পার্থক্য কঠোরভাবে তদারকির পরামর্শ দেয় মিল মালিকরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
সরকারের নির্দেশনা মোতাবেক বর্ধিত বেতন দিতে মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন থেকে সরে এসেছেন পোশাক শ্রমিকরা। শ্রমিক নেতারা বলছেন সরকারও আন্তরিক, আগামী 1 মাসের মধ্যেই সব সমস্যার সমাধান সম্ভব। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ওপর আস্থা রেখেই শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শ্রম সচিব। রোববার আবারও মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে শ্রম মন্ত্রণালয়। 2013 সালে 5% হারে মূল বেতন বাড়ানোর নিয়ম রেখে ন্যূনতম মজুরি নির্ধারণ করে সরকার। কথা ছিল তৈরি পোশাক খাতের শ্রমিকদের 2018 সালের ডিসেম্বরের বেতন হবে নতুন মজুরি কাঠামো অনুসারে, যা তারা পাবেন নতুন বছরের জানুয়ারিতে। অথচ গেল নভেম্বরে পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়, তাতে দেখা যায় বেশ কয়েকটি গ্রেডে মূল বেতন কমে এসেছে। এই অসঙ্গতি দূর করতেই গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল পোশাক শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নেয় তারা, যার পরিপ্রেক্ষিতে শ্রম মন্ত্রণালয়ে মালিক, শ্রমিক ও সরকারি পর্যায়ে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠক শেষে শ্রম সচিব বলেন, নতুন মজুরি কাঠামো অনুসারে কোন শ্রমিকের বেতন কমবে না, তবে গ্রেড নিয়ে যে অসামঞ্জস্যতা আছে তা দ্রুত দূর করা হবে। সবাইকে সজাগ থাকতে হবে যে আমাদের অর্থনীতির মূল ভিত্তি যে সেক্টর, গার্মেন্টস সেক্টর, আমরা সেই সেক্টরকে কোনো ক্রমেই ধ্বংসের মুখে যেতে দিতে চাই না। এখানে যদি কোনো দুষ্টচক্র থেকেও থাকে তাদেরকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। কাজে ফিরে যান, আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন, আমরা আপনাদের বিষয়গুলো দেখছি, সিরিয়াসলি দেখছি। আপনারা প্লিজ এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, সরকার খুব গভীরভাবে এটা নিয়ে পর্যবেক্ষণ করছে। উৎপাদন ব্যবস্থা যেন বাধার মুখে না পড়ে সেই আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, সরকারের আন্তরিকতায় সব সমস্যা দূর হবে। কারখানাটা আপনাদের রিজিকের জায়গা, এখানে যদি বিভ্রান্ত হয়ে আপনারা এটাকে ধ্বংসলীলা চালান তাহলে কিন্তু আমাদের রিজিকের জায়গাটা সংকুচিত হয়ে আসবে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা যে বেতন এইবার আমরা ঠিক করব, সবাই মিলে বসে যদি কোনো অসঙ্গতি থাকে দূর করে দিব। আপনারা ঘরে ফিরে যান, কারখানায় ফিরেন এবং শান্তিপূর্ণভাবে কাজ করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে মালিকপক্ষ সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলে মজুরি পুনর্নির্ধারণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আগামী মাসে বেতন পরিশোধের আশ্বাস দিলে নিজেদের অবস্থান থেকে সরে আসেন শ্রমিকরা। আমরা তো অ্যাডজাস্টমেন্ট দেবই, সরকার যেটা করবে সেটা আমরা 100% ফলো করবো, 99 না 100% ফলো করা হবে। বেতন আমরা আগে পাইতাম 11,000, এখন বাড়ার পর 11,000ই পাই। বেসিকের হার বাড়াইতে হবে, এগুলো আমাদের দাবি, আমাদের মানতেই হবে। রাজধানীতে যেসব কারখানায় আন্দোলন চলছিল তার বেশিরভাগই শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 10 বছর পর সচল হলেও আসামি পক্ষের আবেদনে 1 সপ্তাহ পেছালো গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম। আগামী 16 জানুয়ারি বেগম খালেদা জিয়া সহ 20 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। সব আসামিকে হাজির থাকতে বলা হয়েছে। দুদকের আইনজীবী বলছেন, উচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শেষ হবে আলোচিত এই মামলার বিচার কাজ। স্থবিরতা কাটিয়ে 10 বছর পর গ্যাটকো দুর্নীতি মামলা শুনানির জন্য আদালতে উঠে বৃহস্পতিবার, কিন্তু আসামিপক্ষের আবেদনে আবারও পেছালো মামলার বিচার কাজ। যদিও বিচার শেষ করতে উচ্চ আদালতের বেঁধে দেওয়া 6 মাসের সময়ের মধ্যে 1 মাস পার হয়ে গেছে এরই মধ্যেই। কারাগারে থাকা এই মামলায় বেগম জিয়াকে হাজির করা হয়নি। পরে আসামিপক্ষের আবেদনে শুনানির দিন ধার্য করা হয় 16 জানুয়ারি। ওই দিন বেগম জিয়া সহ 20 আসামিকে হাজির থাকতে বলা হয়েছে। 16 তারিখ থেকে দুদকের আইনজীবীর প্রত্যাশা, উচ্চ আদালতের নির্ধারিত সময়ের মধ্যেই আলোচিত এই মামলার বিচার কাজ শেষ হবে। বেগম খালেদা জিয়াকে জেলখানায় আছেন, 16 তারিখে তাকে প্রোডাকশন দেওয়া হয়েছে। আমরা আশা করছি তিনি আসবেন এবং আগামী 16 তারিখ থেকে এই মামলার বিচারিক কার্যক্রম আমরা শুরু করতে পারবো। আগামী 6 মাসের মধ্যে আমরা আশা করছি এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করতে পারবো। এদিকে আসামিপক্ষের আইনজীবী বলছেন, 6 মাসের মধ্যে বিচার কাজ শেষ করার আদেশটি এই আদালতের জন্য বাধ্যতামূলক নয়। 6 মাসের ভিতরে সাক্ষী নেওয়া, আর্গুমেন্ট করে শেষ নাও হতে পারে, এটা ডাইরেক্টরি, এটা মানে কোর্ট চেষ্টা করবে, কিন্তু এটা ম্যান্ডেটরি না। রাজধানীর কমলাপুর ও চট্টগ্রামে কন্টেইনার হ্যান্ডেলিং এর কাজ গ্যাটকোকে পাইয়ে দিতে রাষ্ট্রের প্রায় 15 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 20 জনের বিরুদ্ধে 2008 সালে অভিযোগপত্র দেয় দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে ব্যাংক মালিকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। একই সঙ্গে ঋণ খেলাপিদের একটি তালিকাও চেয়েছেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন অর্থমন্ত্রী। এ সময়
খেলাপি ঋণের পরিমাণ কমাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান ব্যাংক মালিকরা। 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। আর গত সেপ্টেম্বর মাস শেষে খেলাপি ও অবলোপন সহ মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,34,000 কোটি টাকা। এ অবস্থায় খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠকে বসেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বৈঠক শেষে ব্যাংক মালিকরা জানান, অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতি মাসের মধ্যেই খেলাপি ঋণ শ্রেণীকরণের কাজ শেষ করা হবে। যে টাকা নিয়ে চলে গেছে আর টাকা দিচ্ছেন না, আবার অনেকে খুব ভালো ব্যবসা করছেন 10টি বছর, বাট হঠাৎ করে ওনার ব্যবসা খারাপ হয়ে গেছে, হয়তো মরে গেছে বা শিল্প কারখানা আগুন লেগেছে, এইরকম আমরা ক্লাসিফাই করবো। এটাকে ক্লাসিফাই করার পর আমরা বসবো নিজেরা আগে, তারপর আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে যাব, মাননীয় গভর্নর সাহেবের কাছে যাব। ক্যাটাগরিক্যালি এই ক্লাসিফিকেশনটা আমরা এই মাসের মধ্যে করে ফেলতে, এটা করা আছেই। এর আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, খেলাপি ঋণ নিয়ে উদ্বিগ্ন নন তিনি। আজকের পরে আর নন পারফর্মিং লোন 1 টাকাও বাড়বে না, এবং সেটা কিভাবে আমরা বন্ধ করবেন, কিভাবে আমরা টেক কেয়ার করবেন, কিভাবে ম্যানেজ করবেন আপনাদের নন পারফর্মিং লোন, সেটা আপনাদের ব্যাপার। নন পারফর্মিং লোন যেহেতু হয়ে গেছে, কি পরিমাণ হয়েছে, কার কোন ব্যাংকে কত আছে, সেটা তারা নিজেরাই আমাকে রিপোর্ট দিবেন, কার কাছ থেকে টাকা পাওয়া যাবে, কবে থেকে পাওয়া যাবে, এবং সেখানে কতটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, কতটা ইন্টারেস্ট, আর সেটা আমরা রিকনসাইল করবো আমাদের ব্যাংকিং ডিভিশনের যে ফিগার আছে তাদের সাথে এবং সেন্ট্রাল ব্যাংকের ফিগারের সাথে। ঋণ খেলাপিরা ব্যাংকের মাধ্যমে টাকা পাচার করলে তা ফেরত আনতে ব্যাংক মালিকদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ 3 ধাপ এগিয়ে গেলেও বিগত বছরগুলোর তুলনায় 2018 সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নারী ও শিশুর প্রতি নির্যাতন বেড়েছে বলে দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র। বৃহস্পতিবার রাজধানীতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ কিছু অভিযানে হতাহতের ঘটনা ঘটলেই সেটিকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দেখার কোনো সুযোগ নেই। ও নাগরিক সমাজের 2018 সালে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল তা নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজস্ব পর্যবেক্ষণ তুলে ধরে আইন ও সালিশ কেন্দ্র। ওইখান থেকেও আমাদের বের হয়ে আসতে, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা, নারী শিক্ষার হার বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে 2018 সালে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি সংস্থাটির। যখন মাদকাসক্তির বিরুদ্ধে অভিযান শুরু হলো মে মাসে, তখনই কিন্তু সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল। আমাদের দেশে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, আমরা আশা করি সেইটার ধ্বজা ধরে এইবার সামাজিক সাংস্কৃতিক মানবাধিকারের উন্নয়নটা অনেক ত্বরান্বিত হবে। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনের সাথে একমত নন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় কেউ হতাহত হলে তা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে না। যেখানে অবৈধ ব্যবসা সেখানেই অবৈধ অস্ত্র আসবেই, অবৈধ অস্ত্র আসলে অবৈধ ব্যবহার এটা হবেই। পুলিশ তার বসে থাকতে পারে না, পুলিশ তাকে তার জীবনের ঝুঁকিটাও তো রয়েছে, সেই ঝুঁকি সামলানোর জন্যই ফায়ার ওপেন করে, এবং সেইখানে যদি কেউ হত হয় কিংবা নিহত হয় কিংবা আহত হয়, সেখানে তার তো কিছু করার থাকে না। এখানে মানবাধিকার লঙ্ঘনের আমি কোনো সুস্পষ্ট নিদর্শন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশ সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। পৃথিবীর অনেক সংস্থা আবার আমাদের দেশকে অনেক ভালো অবস্থানে রয়েছে সেটাও বলছেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈশ্বিক পাসপোর্ট সূচকে ক্ষমতা বাড়ল বাংলাদেশি পাসপোর্টে। 3 ধাপ এগিয়ে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান এখন 97। এর আগে 2018 সালে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল 100তম। ভ্রমণ ও নাগরিকত্ব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ভুটান সহ 41টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। অন্যদিকে জাপানি পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেয়েছে। বিশ্বের 190টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান জাপানি পাসপোর্টধারীরা। এবার প্রবাসের খবর। যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার কনস্যুলেটের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন
কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন। এ সময় তিনি বঙ্গবন্ধুর কারাগারে থাকার ইতিহাস বর্ণনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে কনসুলেটের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। কাতারে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন সঞ্জিদা সুপারমার্কেট। বুধবার মার্কেটটি উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মীর আবুল হোসেন বলেন, বাংলাদেশি উদ্যোক্তারা এগিয়ে আসলে প্রবাসীদের জন্য কাতারে আরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। নতুন প্রতিষ্ঠিত এই মার্কেটটির মাধ্যমে কাতারে বসবাসরত বাংলাদেশিরা সুলভ মূল্যে মানসম্মত পণ্য সংগ্রহ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা 14। এ মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। রাজধানী মিন্টু রোডে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, হামলায় অংশগ্রহণকারী সবাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির সময় গত 14 নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষেও ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের কাজে বাধা দেয়া সহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় তাদের গাড়িতে। ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে 90 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এখন পর্যন্ত 14 জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যে ঘটনাটা ঘটেছে যে একটি জায়গার মধ্যে না, পল্টন এলাকার বেশ অনেকটুকু জায়গা জুড়ে এই ঘটনাটি ঘটেছে। এমন নয় যে সবাই মিলে একটা গাড়িতে অগ্নিসংযোগ করেছে কিংবা একটা গাড়িতে ভাঙচুর করেছে, একাধিক জায়গায় একাধিক গাড়িতে ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ করেছে। সুতরাং আমাদের এই পর্যন্ত 3 জন যারা সরাসরি তাদের 164-এ তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই নিয়ে মোট 14 জনকে গ্রেফতার করা হলো যারা এই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মামলার প্রধান আসামি ওয়াসিমকে বৃহস্পতিবার রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করেছে বলে ব্রিফিংয়ে জানান ডিএমপির যুগ্ম কমিশনার। ওই ঘটনায় যেই ব্যক্তিটি সরাসরি আপনার গাড়িতে অগ্নিসংযোগ করেছিল, একটা প্রাইভেট কারের, পুলিশের একটা প্রাইভেট কারের মাঝখানে আপনার আগুন দিয়ে ভিতরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল এবং অগ্নিসংযোগ করেছিল ওয়াসিম। ধরে জিজ্ঞাসাবাদ করার পরে সে নিজেও স্বীকার করেছে এবং আমরা ছবির সঙ্গে মিলিয়ে দেখেছি সেই ব্যক্তি। পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করতে অভিযান চলছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। এক হলো যে পুলিশ তার দায়িত্ব। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। ডায়রিয়া ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে গত 3 দিনে নবজাতক সহ 5 শিশুর মৃত্যু হয়েছে। এখনও ভর্তি আছে প্রায় 200 শিশু। এই অবস্থায় জনবল ও শয্যা সংকটে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেউর রহমান বকুলের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। ঠাকুরগাঁয়ে হঠাৎ শীতের প্রকোপ বাড়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে গত 3 দিনে 2 শতাধিক শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে 3 নবজাতক সহ 5 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় শয্যা ও লোকবল না থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ইনজেকশন সেলাইন দিচ্ছি, ডায়রিয়া বাচ্চা আসছে, নিউমোনিয়া বাচ্চা আসছে। শীতজনিত কারণে ডায়রিয়াটা হঠাৎ করে ডায়রিয়াটা বাড়ে, সঙ্গে নিউমোনিয়া শ্বাসকষ্ট বাড়ে অত্যধিক শীতের জন্য। 18টা বেডের তুলনায় রোগী বেশি থাকার জন্য আমাদেরকে এমএসিতে রাখতে হচ্ছে, তাকে চিকিৎসা দিতে হচ্ছে। এদিকে হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র 18টি, অথচ ধারণ ক্ষমতার চেয়ে 10 গুণ বেশি রোগী ভর্তি থাকায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। 2 দিন আগে অ্যাডমিট হয়েছি, আমার বাচ্চার চিকিৎসা আমি ঠিকমতো পাচ্ছি না এখনো। আমি সিট পাইনি, বাচ্চাকে নিয়ে একটা কম্বলের মধ্যে নিচে আছি। পাতলা এখানে আমার বাচ্চাটা 5 দিন থেকে আছি, 6টা স্যালাইন নিচে যাব, তো বেডের কোনো ব্যবস্থা নেই, নিচে আছি, অনেকে বাইরে পড়ে আছে। ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচাতে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যারা হাসপাতালে আসতেছে তাদেরকে আমরা সবাইকে সচেতন করতেছি, আমরা বলে দিচ্ছি যে তাদের বাচ্চাকে কিভাবে যত্ন করতে হবে, কিভাবে রাখতে হবে, কি কি খাওয়াতে হবে। 100 শয্যার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে বর্তমানে 5 শতাধিক রোগী ভর্তি আছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। প্রবাসী সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না। আলোচনায় সভায় ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় সংলাপের আহ্বান। উচ্চ আদালতের হস্তক্ষেপের পরেও অগ্রগতি নেই বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ৫৬ মামলার। ধীরগতির কারণে জামিনে বের হয়ে যাচ্ছে আসামিরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে সাবেক ব্যাংক কর্মকর্তার ৩২ থেকে ৫৭ বছরের কারাদণ্ড। চুরির টাকা ফেরত পাওয়া সহজ হবে বলছেন অর্থনীতিবিদরা। এবং চালের দাম নিয়ে সরকার ও ব্যবসায়ীদের উত্তপ্ত বাক্য বিনিময়। যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানোয় বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অসন্তোষ। গুদামে চাল সংকট নেই দাবি মিল মালিকদের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।